প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত পক্ষের ৩৯১ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকবে দুটো ঘটনা। প্রথম ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী, এবং যার থেকে উন্মেষ ঘটনাটা জোগাড় করেছে তার নাম উন্মেষ এখানে উল্লেখ করেনি। তবে উন্মেষ একটা কাল্পনিক নাম আমাদেরকে জানিয়েছে ঘটনা বলার সুবিধার্থে ব্যবহার করার জন্যে। সেই নামটা হচ্ছে রমেন বাবু। আর আজকের দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রাশেদ মাহমুদ বাংলাদেশ থেকে। তবে রাশেদের ঘটনায় যে স্থান কাল পাত্রদের নাম রয়েছে সেগুলো সবই সে বদলে দিয়েছে, এবং সে নিজেও একটা ছদ্মনাম ব্যবহার করে ঘটনাটা পাঠিয়েছে। তাহলে আর বেশি দেরি করে লাভ নেই, ঘটনা হতে চলেছে জমজমাট। আর আজকের শাউট আউট পর্ব একটু বড় হবে। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৯১ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। আমার নাম রমেন। আমি এই ঘটনাটা লিখছি অনেক বছর পর। এতদিন চুপ ছিলাম কারণ ঘটনাটা শুধু ভয়ঙ্কর নয়, লজ্জাজনকও। একটা মেয়ের সঙ্গে যা হয়েছিল সেটা মানুষ হিসেবে আমার মাথা নিচু করে দেয়। ঘটনাটা আমাদের পাশের গ্রামের। আমি তখন উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াই। স্কুল থেকে ফেরার পথে যে বড় পাকা বাড়িটা পড়তো সেটাই ছিল হরিপদ সরকারের বাড়ি। এই হরিপদ সরকারের ৩ ছেলে, বাপ্পা, গণেশ আর অমিত। বড় ছেলে অমিতের স্ত্রী সুলেখা। অমিত বিদেশে কাজ করত। বছরে বা ২ বছরে একবার বাড়ি আসতো। সুলেখা পুরোপুরি একা একটা বড় বাড়ির মধ্যে ৩ জন পুরুষের সঙ্গে। সুলেখা বিয়ের সময় খুবই হাসি খুশি ছিল। শহর থেকে এসেছিল পড়াশোনা জানা ভদ্র শান্ত স্বভাবের মেয়ে। প্রথম কয়েক মাস তাকে দেখেছি উঠোনে গাছের নিচে বসে বই পড়তে। তারপর ধীরে ধীরে তার মধ্যে বদলটাও লক্ষ্য করেছি। সে আর বাইরে বের হতো না, কারোর চোখে চোখ রেখে কথাও বলতো না। মুখ শুকিয়ে গিয়েছিল, গলায় সবসময় ওড়না জড়িয়ে রাখত। একদিন দুপুরে ওর সঙ্গে পুকুর পাড়ে দেখা। আমি জিজ্ঞাসা করলাম, কি সুলেখা, শরীর খারাপ? সে একটু তাকিয়ে ফিস ফিস করে বলল, সবাই তো ভালোই আছে, আমি কেন ভালো থাকবো না? ওর চোখে এমন এক অসহায়তা ছিল যা আমি তখন বুঝতে পারিনি। যে রাতের কথা এবার বলছি সেই রাতে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছে। গ্রামের যে কটা বাড়িতে ইলেকট্রিক এসেছিল সেই সব বাড়িও অন্ধকার। সুলেখাদের পাশের বাড়ির এক বৃদ্ধা শ্যামলী বৌদি পরে বলেছিল যে সেই রাতে বাড়ির ভেতর থেকে নাকি একটা চিৎকারের শব্দ শোনা গিয়েছিল। সে স্পষ্ট শুনেছিল মেয়েটার কান্নার শব্দ। মেয়েটা বলতে সুলেখার কথাই তিনি বলেছিলেন। পরদিন সকালে খবর এলো সুলেখা গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলে পড়েছে। আত্মহত্যা করেছে সে। ঘর ভেতর থেকে বন্ধ। প্রায় অর্ধেক গ্রামের লোক সেই বাড়িতে গিয়ে উপস্থিত। শ্বশুরমশাই বলেছিল সে নাকি মানসিক সমস্যায় ভুগছিল কয়েকদিন। 2 দেওর কাঁদছিল। এরই মধ্যে পুলিশ এলো। রিপোর্টে লেখা হলো আত্মহত্যা, কিন্তু সুলেখার মুখের আতঙ্ক আর গলার কালশিটে দাগ অনেকের চোখ এড়ায়নি। পোস্টমর্টম হলো, সুলেখার শেষকৃত্য সম্পন্নও হলো। তার বরকে খবর দেয়া হয়েছিল, কিন্তু বিদেশ থেকে সেই সময় অমিতের আসা অসম্ভব। কিছুদিন আগেই সে বাড়িতে ছুটি কাটিয়ে ফিরেছে। সুলেখার মৃত্যুর 3 দিন পর রাত 2টো নাগাদ হরিপদ চিৎকার করে ওঠে। সে বলে কেউ তার বুকের ওপর বসে গলা টিপতে চাইছিল। সেই হাতগুলো ছিল ঠান্ডা। সে চোখ খুলে কিছু দেখতে পাচ্ছিল না। প্রথমটা বুঝেছিল বোধহয় সে অন্ধ হয়ে গেছে। যখন সে দেখতে পায়, সে লক্ষ্য করে তার ঘরের কোণায় সাদা কাপড় পরিহিতা একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। সে ভেবেছিল দুঃস্বপ্ন, কিন্তু সেটা দুঃস্বপ্ন নয়। সেই ছায়ামূর্তি তার সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আর সকালবেলায় সে লক্ষ্য করে তার গলার ওপর নখের আঁচড়ের দাগ। হরিপদ গ্রামের লোককে এই কথা জানিয়েছিল, আর গ্রামের লোকেদের মনেও ভয় ঢুকে যায়। এই ঘটনার 1 সপ্তাহ পরের একটা অদ্ভুত ঘটনা।
বাপ্পা রাতে কাজ থেকে ফিরে মুখ ধুচ্ছিল। হঠাৎ সে আয়নায় তার মুখ দেখতে গিয়ে দেখে তার পেছনে সুলেখা দাঁড়িয়ে রয়েছে। সে প্রথমটা ভয় সিটিয়ে যায়। আয়নার দিকে তাকাতেই সে লক্ষ্য করে সেই মুখটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কিন্তু সেই সময় আয়নাটা ফেটে যায় আর বাপ্পা ভয় চিৎকার করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তার যখন জ্ঞান ফেরে তার গায়ে প্রবল জ্বর। সে প্রলাপ বকছে। গ্রামের লোকেদের মধ্যে ভয় আর সন্দেহ আরো বেড়ে যায়। এরপর আরেকটা অদ্ভুত ঘটনার কথা এখানে লিখছি। রাতে সেই বাড়ির বারান্দায় নিয়মিত কারোর পায়ের নুপুরের শব্দ শোনা যেত। সুলেখা পায়ে নুপুর পরত, কিন্তু তাকে ছাড়া আর তো কোনো মেয়ে মানুষ এই বাড়িতে নেই। তাহলে এই আওয়াজ আসছে কোথা থেকে? বাইরে গিয়ে দেখলে কাউকেই দেখা যেত না, কিন্তু যেহেতু সেই বারান্দা ছিল রাস্তার দিকে, ধুলোর ওপর স্পষ্ট একটা মেয়ের পায়ের ছাপ বাড়ির লোকেরা প্রায় লক্ষ্য করত। একদিন রাতে হরিপদর ঘরে সে একটা পোড়া গন্ধ পায়। সে ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট হবে, কিন্তু তেমন কিছুই হয়নি। তার পরক্ষণেই সে শুনতে পায় সুলেখার ঘর থেকে প্রবল আওয়াজ। সুলেখার ঘরে গিয়ে সে দেখে সুলেখার ঘরের আলমারিটা খোলা আর সমস্ত শাড়ি মেঝেতে ছিটিয়ে পড়ে রয়েছে। হরিপদ সেই দিন থেকে রাতে আলো নিভিয়ে ঘুমোতে পারত না। এক রাতে গণেশের সাথে এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ তার দরজার বাইরে থেকে সে শুনতে পায় একটা শব্দ আসছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেন করেছিলে তোমরা, কেন করেছিলে এমন? গণেশ দরজা খুলে বাইরে এসে দেখে কেউ কোথাও নেই। তারপর কোথা থেকে অদৃশ্য একটা হাত তাকে সজোরে গালে একটা চড় মারে আর সে উল্টে মেঝেতে পড়ে যায়। গণেশ ভয়ে দৌড়ে তার ঘরে ঢুকে পড়ে, কিন্তু পরদিন তার গালে 5টা আঙুলের কালশিটের দাগ সে স্পষ্ট দেখতে পায়। এদিকে বাপ্পা স্বপ্নে তার বৌদি সুলেখাকে দেখতে আরম্ভ করলো। সে দাঁড়িয়ে আছে, চোখে জল। সে বলছে, আমি মরতে চাইনি, আমাকে তোমরা মেরে ফেলেছ। একদিন স্বপ্নের মধ্যে বাপ্পা চিৎকার করে ওঠে। তারপর সে চিৎকার করতে করতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। লোকজন জানাজানি হয়। এই সব ঘটনার পর গ্রামের মানুষ ওই বাড়ির আশেপাশেও যাওয়া বন্ধ করে দেয়। কেউ কাজ করতে আসতো না সেই বাড়িতে। বাধ্য হয়ে হরিপদ একজন পুরোহিতকে ডেকে আনে। সেই পুরোহিত তাদের বাড়িতে এক যজ্ঞ করার প্রস্তুতি নেয়, কিন্তু সে যখনই মন্ত্র পড়তে যাবে তার কানে কেউ এসে বলে, ন্যায় চাই, আমি বিচার চাই, যাও এখান থেকে, যাও। পুরোহিত আর 1 মিনিটও সেখানে থাকেননি। ভয় দূর দাঁড়িয়ে সেই বাড়ি থেকে পালিয়ে যান তিনি। কিন্তু পুরোহিত যা শুনেছিল বাকি কেউ সেই কথা শুনতে পায়নি। একদিন গণেশ গ্রামের বাইরে বাইক নিয়ে বের হয়েছিল একটা কাজে। বাড়ি ফিরতে রাত হয়ে যায়। ফেরার পথে গ্রামের রাস্তার মাঝখানে সে দেখে একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ করে সেই মহিলা তার সামনে এসে পড়ায় সে সজোরে ব্রেক কষে, আর তাতেই বাইকটা স্কিড করে। বাইক উল্টে যায় আর গণেশ রাস্তার ধারে উল্টে পড়ে যায়। সে আর সেখান থেকে উঠতে পারে না। কয়েকজন লোক সেই রাস্তা থেকে আসছিল, তাকে পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই জানা যায় তার পায়ের হাড় ভেঙেছে। গণেশ হাসপাতালে শুয়ে থাকতে থাকতে বারবার বলছিল, বৌদিকে দেখেছি, আমি রাস্তার মাঝখানে বৌদিকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। অন্যদিকে বাপ্পা মানসিকভাবে ভেঙে পড়েছিল। একদিন রাতে সে হঠাৎ বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। চিৎকার করে গ্রামের লোকেদের বলে, আমরা ওকে জোর করেছিলাম। দিনের পর দিন আমি, আমার ভাই, আমাদের বাবা ওকে শোষণ করেছি। কতবার বলেছিল, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, কিন্তু আমরা ছাড়িনি। আর এখন ও আমাদের ছাড়বে না। এই কথা বলতে বলতে বাপ্পা কান্নায় ভেঙে পড়ে। সে আরো বলে, ও মরতে চাইনি, আমরা ধাক্কা দিয়েছিলাম। তারপর আমরাই গলায় দড়ি দিয়ে ওকে ফ্যানের সাথে ঝুলিয়ে দিই, ফ্যানের সাথে ঝুলিয়ে দিই। সবাই বুঝে গেল যে সুলেখা আত্মহত্যা করেনি,
কিন্তু হরিপদ প্রভাবশালী হওয়ায় গ্রামের লোক তাকে কিছু বলতেও পারেনি। কিন্তু বাপ্পার কথাই ঠিক হলো। 2 দিন পর হরিপদ রাতে ঘুমের মধ্যেই মারা যায়। ডাক্তার বলে হার্ট অ্যাটাক, কিন্তু তার মুখে ছিল আতঙ্কের ছাপ। অন্যদিকে গণেশ হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চাইল না। বাপ্পা পাগলের মতো আচরণ করতে শুরু করে। বাপ মারা যাওয়ার পর বাপ্পা আর গণেশ সেই বাড়ির মধ্যে চিড়িয়াখানাতে যেমন খাঁচায় বন্দি জন্তুরা থাকে তেমনই থাকতে আরম্ভ করে। ভয়ে তারা বাড়ি থেকে বের হয় না। একদিন পূর্ণিমার রাতে গ্রামবাসীরা দেখতে পেল ওই বাড়ির একটা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। গ্রামের লোকেরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে আগুন নেভাতে উদ্যত হয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাপ্পা আর গণেশের মৃতদেহ চেনা যায়নি। বাড়িতে কিভাবে আগুন লাগলো, বাপ্পা আর গণেশ কিভাবে সেই বন্ধ ঘরের মধ্যে পুড়ে মারা গেল, সেটা সমস্ত গ্রামবাসীর কাছে রহস্যই রয়ে গেছে। আজও ওই বাড়ি ফাঁকা পড়ে আছে। গ্রামের লোকেরা আজও বলে পূর্ণিমার রাতে তারা নাকি কখনো বারান্দায় বা কখনো ছাদে একটি মেয়ের ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে আমি ভয়ে সেই বাড়ির দিকে কোনো দিনও তাকাই না। এই ঘটনা আমি নিজের চোখে যা দেখেছি আর যা শুনেছি সেই থেকেই লিখলাম। কেউ বিশ্বাস করবে, কেউ করবে না, কিন্তু একটা কথা নিশ্চিত, অন্যায় চাপা পড়ে থাকতে পারে, কিন্তু তার বিচার একদিন ঠিকই হয়। কিন্তু কখনো আইনের মাধ্যমে, আর কখনো মাধ্যমটা অদৃশ্য শক্তির। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। দারুণ একটা ঘটনা কিন্তু শুনলাম, উন্মেষ আমাদেরকে পাঠিয়েছে। তবে যার থেকে সে ঘটনাটা জোগাড় করেছে রমেন বাবু, নামটা কাল্পনিক, কিন্তু আশা করি তিনি এই ঘটনাটা শুনছেন। তাকে অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে পাঠানোর জন্যে। আর উন্মেষ প্রত্যেকবারেই আমাদেরকে দুর্দান্ত ঘটনা উপহার দেয়, আর আজও তাই করেছে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়, কিন্তু দ্বিতীয় ঘটনায় যাওয়ার আগে একটু শাউট আউটের দিকে যাব। কেননা বিগত বেশ কয়েকটা এপিসোড আমরা শাউট আউট দিইনি। কারণটা তোমাদের সকলেরই জানা, আমি একটু কাজের জন্যে বেশ কয়েকদিন শহরের বাইরে ছিলাম, কিন্তু এপিসোড আসতে থেকেছে। প্রথমেই চলে যাচ্ছি 383 নম্বর এপিসোডে। স্মৃতি রঞ্জন ঘোষ লিখেছে, আরও একবার বিভ্রান্ত হতে চলে এলাম। ঘটনা শোনার আগেই লাইক কমেন্ট করছি। ঘটনাটা খুব ভালো হতে চলেছে সেটা জানি। থাম্বনেলটা বেশ স্পাইন চিলিং হয়েছে। ক্যারি অন রাজবাবু, লাভ ইউ প্রেতপক্ষ। কমেন্ট করেছিল পাপন রয়, লিখেছে হাই রাজদা, কেমন আছো? এখন এপিসোড ছোট আসছে, বড় এপিসোডের জন্য আমি অপেক্ষায় আছি। পড়ে নেব কয়েকটা 384 নম্বর এপিসোডের কমেন্ট করেছিল সুবর্ণা চক্রবর্তী, লিখেছিল খুব সুন্দর লাগলো। আমি একটু বিজি আছি আমার এক্সামের জন্য, ঘটনা পাঠাতে পারছি না, বাট কিছুদিনের মধ্যেই আমি ঘটনা পাঠাবো, যদি ভালো লাগে তাহলে শুনিও। কমেন্ট করেছিল আদি বাম্মিম, লিখেছে ঘটনাটা খুব ভয়ঙ্কর ছিল, খুব ভালো লাগলো, বাংলাদেশ ঢাকা থেকে শুনছি। 385 নম্বর এপিসোডে দুটো কমেন্ট পড়ে নিচ্ছি। কমেন্ট করেছিল অজন্তা হোর, লিখেছে সত্যি খুব ভয়ের ঘটনা। সুতপা নাগ পাঠিয়েছিল দুর্দান্ত লাগলো সৌরভের পাঠানো ঘটনাটা। 386 নম্বর এপিসোডে সৌম্যজিৎ দাস আমাদেরকে লিখেছিল, থ্যাংক ইউ সো মাচ রাজদা, আমার পাঠানো ঘটনাগুলোকে এত সুন্দর করে সবাইকে পড়ে শোনানোর জন্য। বাবাই দাস লিখেছিল, রাজদার মতো ভয়েস চেঞ্জ করার ক্ষমতা আর কারণ নেই। থ্যাংক ইউ বাবাই ফর দ্য কমপ্লিমেন্ট। 387 নম্বর এপিসোডের কমেন্ট পড়ে নেব কয়েকটা। কমেন্ট করেছিল মোহাম্মদ মনজু ভুইয়া, লিখেছিল খুবই ভালো লাগছে ভাই, আমি গাজীপুরের ছেলে, ঢাকা বাংলাদেশ থেকে। বুবুন ঘোষ লিখেছে প্রেতপক্ষ আমার ঘুমের ওষুধ। অজন্তাহর লিখেছিল কি সাংঘাতিক, গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। 388 নম্বর এপিসোডে জয়া বণিক লিখেছে, রাজদা কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর ভালো থেকো। অনেকদিন পরে আসলাম কমেন্টে, ঘটনা শুনছি, আশা করি খুবই ভালো হতে চলেছে। কমেন্ট করেছে পাপন রয়, লিখেছে হাই রাজদা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার গল্পটা অনেক ভালো লেগেছে। 3টে এপিসোডের মধ্যে আমি কমেন্ট করতে পারিনি, সেই জন্য আমাকে ক্ষমা করে দিও, আমি কাজে ব্যস্ত ছিলাম। 389 নম্বর এপিসোডের কমেন্ট পড়ে নেব কয়েকটা। মেমাহা মাদুল লিখেছে, খুব ভালো লাগে তোমার কণ্ঠে ঘটনা শুনতে। ট্যুর ভ্লগ ফুড রিভিউ লিখেছে, শুনতে আর ভয় পেতে চলে আসলাম দাদা।
স্পাইস সৌজাত্য লিখেছে, তোমার ঘটনা অ্যামেজিং লাগে, ভালো লাগে শুনতে। দাদা তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি সৌজাত্য। চলে যাব 390 নম্বর এপিসোডের কয়েকটা কমেন্ট পড়ে নেব। অমিতা ঠাকুর লিখেছিল, অসাধারণ ঘটনা শুনতে চলে আসলাম, দারুণ হবেই। কমেন্ট করেছিল মায়া সরকার, লিখেছে হাই চলে এলাম ঘটনা শুনতে, ভালো থেকো। গীতা গোস্বামী লিখেছে হ্যালো ভাই, তোমার ঘটনা শুনছি, জানি খুব ভালো হবে, তোমার ঘটনা খুব সুন্দর হচ্ছে। যে কটা এপিসোডের শাউট আউট মিস করে গিয়েছিলাম সেই কটা এপিসোডের থেকে কয়েকটা কমেন্ট আমি পড়ে নিলাম। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে রাশেদ মাহমুদ বাংলাদেশ থেকে, তবে ঘটনার সময়কাল 1978। সে লিখছে পূর্ব বাংলার একটা জেলা শহর থেকে, কিন্তু শহরের নাম এই ঘটনায় উল্লেখিত যেসব নামগুলো রয়েছে সেগুলো সবই সে বদলে দিয়েছে এবং সঙ্গত কারণে সে তার নিজের আসল নামও ব্যবহার করেনি। শুরু করছি আজকের প্রেতপক্ষের 391 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনা। 1978 সালের ডিসেম্বর মাস। ব্রহ্মপুত্রের ধারে ছোট্ট জেলা শহরটার নাম ছিল ধানমারা। শহর বললেও অনেকেই গ্রাম বলতো। সন্ধ্যের পর রাস্তা ফাঁকা হয়ে যেত, আর হাসপাতাল চত্বর সেটা যেন আলাদা একটা দুনিয়া। জেলা সদর হাসপাতালটার মূল ভবনটা ব্রিটিশ আমলের। লাল ইটের দালান, লম্বা করিডোর, উঁচু ছাদ। করিডোরে পায়ের শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। হাসপাতালের পেছন দিকটায় একটা আলাদা ঘর, সেটাই সব ঘর। আমি রাশেদ মাহমুদ, তখন ফাইনাল ইয়ার মেডিকেল ছাত্র। ঢাকা থেকে ট্রেনিংয়ের জন্য ধানমারা জেলা হাসপাতালে পোস্টিং পেয়েছি। আমার স্বপ্ন ছিল বড় সার্জন হওয়ার। মানুষের শরীরের ভেতরের রহস্য আমাকে টানত। হাড়, পেশি, স্নায়ু, রক্তনালী, ভগবানের সবকিছু যেন কি আশ্চর্য সৃষ্টি, এ এক আশ্চর্য যন্ত্র। কিন্তু সেই সব ঘরটা আমাকে প্রথম দিন থেকেই একটা অস্বস্তি দিত। সব ঘরের জানলাটা সব সময় আধ খোলা থাকতো। সব ঘরের ভেতরে ফরমালিনের গন্ধ আর একটা অদ্ভুত ঠান্ডা ভাব। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ছিলেন ডক্টর মেহবুব রউফ। বয়স 50-এর কোঠায়, ফর্সা, সুঠাম, সবসময় ইস্ত্রি করা দামি কোট। কথায় তার জাদু ছিল। তিনি আমাকে খুব পছন্দ করতেন। তিনি বলতেন, রাশেদ তোমার হাত স্থির, সার্জনের হাত ঠিক এমনই হওয়া উচিত। ওনার কথায় গর্ভে আমার বুক ভরে উঠত। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আমি বুঝলাম এই হাসপাতালের কিছু বিষয় স্বাভাবিক নয়। ডিসেম্বর মাসেরই এক গভীর রাত। হোস্টেল কোয়ার্টারে শুয়েছিলাম। হঠাৎ জানলার বাইরে দিয়ে একটা ট্রাকের ব্রেক কষার শব্দ পেলাম। ঘড়িতে রাত 2:30। এই সময় হাসপাতালের ট্রাক। আমি কৌতূহল চেপে রাখতে পারলাম না। চাদর গায়ে বের হয়ে পড়লাম। হাসপাতালের পেছনের গেট দিয়ে একটা পুরনো বেডফোর্ড ট্রাক ঢুকছে। ডক্টর মেহবুব কিছু দূরে দাঁড়িয়ে রয়েছেন। দুজন অচেনা লোক ট্রাকের পেছন থেকে একটা বস্তা নামালো। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। বস্তার আকারটা মানুষের মতো। আমি ছায়ার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিলাম। ডক্টর মেহবুব ফিসফিস করে বললেন, ওটা ভেতরে নিয়ে চলো। ওরা সোজা সব ঘরের দিকে গেল। আমি দাঁড়িয়ে রইলাম। ঠিক তখনই ডক্টর মেহবুব অন্ধকারের দিকে তাকিয়ে, বা বলতে পারা যায় আমার দিকেই তাকিয়ে বলল, রাশেদ তুমি জেগে আছো? আমি চমকে উঠলাম। ডক্টর মেহবুব আমাকে দেখে ফেলেছেন। তিনি বললেন, এসো এসো আমার সাথে। সব ঘরে ঢুকে আমি দেখতে পেলাম সেই ঘরের টেবিলে সেই দুটো লোকের আনা বস্তাটা খোলা হলো। একজন তরুণীর লাশ, চোখ দুটো আধখোলা, ঠোঁটের কোণে শুকনো রক্ত। আমি তাকে দেখেই চিনতে পারলাম। কয়েকদিন আগে এই মহিলাকে আউটডোরে দেখেছিলাম। নাম মালিহা খাতুন। হালকা জ্বর নিয়ে এসেছিল মেয়েটি। আজ সে মৃত। ডক্টর মেহবুব বললেন, রোড অ্যাক্সিডেন্ট, লাশ কেউ দাবি করতে আসেনি। কিন্তু আমি দেখলাম তার হাতে আঙ্গুলের দাগ ছিল, গলায় চোট। আমি বললাম, স্যার এটা কি? তিনি আমার দিকে তাকালেন। সেই দৃষ্টি আমি আজও ভুলিনি। কি ভয়ঙ্কর সেই দৃষ্টি। তিনি বললেন, রাশেদ সার্জন হতে চাইলে প্রশ্ন কম করতে হয়। এই লাশগুলো আমাদেরকে শেখায়
এই মৃতরা আমাদের মতো জীবিতদের উপকার করে, বুঝলে? আমি চুপ করলাম, কারণ আমি জানতাম এই সুযোগ হাতছাড়া করলে আমি পিছিয়ে পড়ব। সেই রাতে প্রথমবার আমি আমার নিজের বিবেককে চুপ করালাম। সব ঘরের ভেতরের ঠান্ডাটা অদ্ভুত ছিল। বাইরে ডিসেম্বরের শীত, কিন্তু ভেতরে তাপমাত্রা যেন আরো কম। দেয়ালে সাদা চুনকাম খসে পড়ছে, এক কোণে লোহার সিঙ্ক মরচে ধরা, মেঝেতে কালচে দাগ, পুরনো রক্তের হবে। মহিলাটার দেহ টেবিলে শোয়ানো, চোখ বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু ঠোঁটের কোণে জমাট লালচে রেখা এখনো শুকায়নি। ডক্টর মেহবুব রউফ গ্লাভস পরে বললেন, শুরু করো। আমার হাত কাঁপছিল। আমি বললাম, স্যার, পোস্টমর্টেম হবে না? তিনি বললেন, রিপোর্ট আমি বানাবো। তার গলায় সামান্য বিরক্তি লক্ষ্য করলাম, আর চুপ করে গেলাম। তারপর ধরলাম স্ক্যালপেলটা। প্রথম চিরুনি কাটার আগে এক মুহূর্তের জন্য মনে হলো মহিলাটা শ্বাস নিচ্ছে। আমি স্থির হয়ে গেলাম। ডক্টর মেহবুব ফিসফিস করে বললেন, কি ব্যাপার, কি দেখছো? মৃতদেহটা জ্যান্ত মনে হচ্ছে? এ তোমার কল্পনা, মনকে শক্ত করো। আমি অবাক হয়ে গেলাম। ডক্টর মেহবুব আমার মনের কথা বুঝলেন কি করে? মরদেহটা কাটা হলো, চামড়া আলাদা করলাম, রক্ত বের হলো না, কারণ মৃতদেহে আর তেমন রক্তচাপ থাকে না। কিন্তু বারবার আমার মনে হচ্ছিল সেই মহিলার চোখ দুটো আমার দিকে তাকিয়ে আছে। চোখ গেল সব ঘরের জানলার দিকে, সেটা আজও আধ খোলা। বাইরে কুয়াশা, জানলার ফাঁক দিয়ে হালকা বাতাস ঢুকে পর্দাটা নাড়া দিচ্ছে। হঠাৎ একটা শব্দ, টক টক। আমি থেমে গেলাম। আমি বললাম, স্যার, শুনলেন? ডক্টর মেহবুব কোনো জবাব দিলেন না। তিনি যেন কিছুই শোনেননি। আবার একটা টকটক শব্দ। জানলার বাইরে ঘন কুয়াশার ভেতর একটা অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখলাম। চোখ কুচলিয়ে দেখলাম ছায়ামূর্তিটা উধাও। ডক্টর মেহবুব বললেন, মন দুর্বল হলে সার্জন হওয়া যায় না রাশেদ। কাজ হয়ে যাওয়ার পর আমি হোস্টেলে ফিরে আসি। এরপর থেকে সবকিছু দ্রুত বদলাতে লাগলো। রাতে ট্রাক নিয়মিত হতে লাগলো, প্রতি সপ্তাহে অন্তত একবার। কখনো অচেনা ভিখারি, কখনো রেল লাইনের পাশ থেকে পাওয়া অজ্ঞাত পরিচয় লাশ, কখনো দুর্ঘটনা। রিপোর্ট সবসময় পরিষ্কার, কাগজে কোনো প্রশ্ন নেই। ডক্টর মেহবুব আমাকে বললেন, ঢাকায় গেলে বুঝবে বড় সার্জনরা এমন সুযোগের জন্য কি করে। আমি বুঝলাম এই চক্র শুধু ধান মারায় সীমাবদ্ধ নয়, আমিও জড়িয়ে পড়ছি সেই চক্রে। প্রথমে সহকারী, তারপর সক্রিয় অংশ। আরো কত নিজেকে নামাবো, নিজের বিবেককে দমাবো জানি না। এক রাতে ট্রাক এলো না, বরং দুজন লোক একটা রিক্সা ভ্যান করে লাশ আনলো, মুখ কাপড়ে ঢাকা। লাশটা দেখতেই আমার বুকের ভেতরটা যেন ঠান্ডা হয়ে গেল। আরে, মালিহা, মালিহা খাতুন! আমি ভয়ে পিছিয়ে গেলাম। মনে মনে বললাম, অসম্ভব। ডক্টর মেহবুব রাগে ফেটে পড়লেন। তিনি বললেন, নিজেকে সামলাও। আমি আবার তাকালাম। এটা মালিহা নয়, অন্য কেউ, কিন্তু মুখের গঠন অদ্ভুতভাবে মিলছে। সেই রাতের পর থেকে আমি ঘুমোতে পারতাম না। চোখ বন্ধ করলেই সব ঘরের জানলাটা দেখি, আর দেখি তার বাইরে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তি। জানুয়ারি মাসের এক সকালে আমার নামে একটা চিঠি এলো। কোনো প্রেরকের নাম নেই। খাম খুলে দেখি একটা ছোট কাগজ। সেখানে লেখা, তোমরা কি করছো আমি সব জানি। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। হাতের লেখা কাঁপা কাঁপা, কিন্তু অদ্ভুতভাবে পরিচিত। আমি ডক্টর মেহবুবকে দেখালাম। তিনি দীর্ঘক্ষণ চুপ করে থেকে বললেন, হাসপাতালেরই ভেতরের কেউ ফাজলামি করছে মনে হয়, কিন্তু তার চোখে হালকা উদ্বেগ স্পষ্ট। সেই দিন রাতে সব ঘরে আমি একা ছিলাম। ডক্টর রাশেদ আমাকে বলেছিলেন একটা লাশ আসবে। সেই দিন আমি সব ঘরের সেই আধখোলা জানলার বাইরে আবার একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখি। তারপর শুনতে পাই কেউ আমাকে বলছে, রাশেদ, রাশেদ, তুমি কেন এই কাজ করছো? গলার কণ্ঠ এক মহিলার। আমি ছুটে বাইরে বের হলাম। কুয়াশার ভেতর শূন্যতা, কিন্তু সব ঘরের দরজার পাশে কাদা লেগে আছে, ভেজা পায়ের ছাপ।
নগ্ন পায়ের ভেতরের দিকে চলে গেছে। রাতে লাশ আসার পর আমি সেই লাশ ড্রয়ারে ঢুকিয়ে কোয়ার্টারে চলে গেলাম। মনে মনে ভাবলাম সকালে এসে দেখব সেই পায়ের ছাপগুলো ভেতরে কত অবধি গেছে। কিন্তু সকালে এসে দেখি মেঝে শুকনো কোনো চিহ্ন নেই। নিজেকে বোঝালাম ভুল দেখেছি নাকি হাসপাতালের মেঝে সকাল সকাল কেউ পরিষ্কার করে দিয়েছে। সেদিন দুপুরে সেই হাসপাতালেরই এক নার্স রুবিনা আমাকে বলল, স্যার আপনি ঠিক আছেন? আপনার মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। আমি আয়নায় নিজেকে দেখে চমকে উঠলাম। চোখের নিচে কালি, গাল কেমন যেন বসে গেছে। রাতে ঘুম ভাঙে একই সময়। সেই দিন রাতে আমার ঘুম ভাঙে 2:30-এর সময়। আবার একটা ট্রাকের শব্দ শুনি, কিন্তু বাইরে তাকিয়ে দেখি কিচ্ছু নেই। আমি কি পাগল হয়ে যাচ্ছি? পরের দিন সকাল হলে হাসপাতালের কাজকর্ম সেরে আমি মালিহা সম্পর্কে খোঁজ নিতে শুরু করি। জানলাম সে স্থানীয় কলেজের ছাত্রী ছিল, বাবা রেলে কাজ করতেন। 2 সপ্তাহ আগে হঠাৎ নিখোঁজ। তার পরিবার থানায় ডায়েরি করেছিল, কিন্তু দুর্ঘটনায় মৃত অজ্ঞাত পরিচয় নারী হিসেবে যে রিপোর্ট জমা হয়েছে সেটা অন্য নামে। আমি কাগজপত্র মিলিয়ে দেখলাম তারিখের গরমিল আছে। আমি ডক্টর মেহবুবের কেবিনে গেলাম। গিয়ে তাকে বললাম, স্যার মালিহা খাতুন। ডক্টর মেহবুব টেবিলে হাত চাপড়ে উঠলেন আর বললেন, এই নামটা আর উচ্চারণ করবে না। তারপর খুব ধীরে বললেন, তুমি যা দেখেছ, তুমি যা করেছ সেটা তোমার কেরিয়ারের সিঁড়ি। তুমি কি উপরে উঠতে চাও নাকি নিচে নামতে চাও? পরিষ্কার করে বলো তো। তার মুখে এক মুহূর্তের জন্যে আতঙ্ক দেখেছিলাম, শুধু রাগ নয়, তার সাথে ভয়। হাসপাতালের সেই সব ঘরের আধখোলা জানলার বাইরে সেই মহিলার ছায়ামূর্তি আমি তারপর বেশ কয়েকবার দেখেছিলাম। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে একটা মর্মান্তিক ঘটনা ঘটল। ডক্টর মেহবুবকে সব ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। ডক্টর মেহবুব সেই সব ঘরের আধখোলা জানলার গ্রিলের মাঝে ঢলে পড়েছেন। ম্যাসিভ হার্ট অ্যাটাক। কিন্তু সেই জানলাই কেন? তিনি কি তাহলে কাউকে দেখতে পেয়েছিলেন? তার মৃত্যুর পর রাতের বেলায় হাসপাতালে ট্রাক আসা বন্ধ হয়ে যায়, কিন্তু জানলাটা এখনো আধখোলা। মাঝে মাঝে সেখানে দাঁড়িয়ে কখনো কখনো মনে হয় কাঁচের ওপাশে কেউ যেন নিঃশ্বাস ফেলছে। তারপর একসময় সব বন্ধ হয়ে যায়। হয়তো সেই জানলার বাইরে দাঁড়িয়ে থাকা অশরীরী তার প্রতিশোধ নিয়েছে ডক্টর মেহবুবকে হত্যা করে। আমি এখন ঢাকায় সার্জারি করি, তবে একটা প্রশ্ন আমার মনে সারা জীবন থেকে যাবে, মালিহা খাতুন কি সত্যি ফিরে এসে ডক্টর মেহবুবকে খুন করেছিল? এর উত্তর আমার কাছে আজও অজানা। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। দারুণ দারুণ একটা ঘটনা কিন্তু শুনলাম, রাশেদ আমাদেরকে পাঠিয়েছে। তোমরাও যদি এরকম ঘটনা আমাকে পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো। তবে ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও, কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে। আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।